বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে তৃতীয় অধ্যায়ের সর্বশেষ অনুশীলন, সর্বশেষ একদম ক্লাসই বলতে পারো। তো এখানে আমরা দুটি ম্যাথ সিলেক্ট করেছি এবং মোটামুটি একটা ছিল অনেক বড় এবং অনেক কিছু আসলে উঠে এসেছে, এরকম ম্যাথে দুটি নির্বাচন করা হয়েছে। তো এরকম ম্যাথ বিগত দুটা ক্লাসে অসংখ্য দেখেছো এবং অলসো আজকে এরকম একটা নির্বাচন করলাম যাতে হচ্ছে যে এগুলো বারবার করার মাধ্যমে প্রবলেমগুলো একটু দূর হয়। তো আমাদের দিনের এটা হচ্ছে যে 17 নম্বর ম্যাথ। তো এখানে প্রশ্নটা এরকম ছিল যে এরকম দুইটা রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ নির্ণয় করো। আমাকে প্রশ্নটা এইভাবে করতে পারতো যে স্থূলকোণের সমদ্বিখণ্ডক দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশ নির্ণয় করো, অথবা এক্স ও ওয়াই উভয় অক্ষের খণ্ডিতাংশ নির্ণয় করো, অথবা উভয় অক্ষে যে ত্রিভুজ গঠন করছে তার ক্ষেত্রফল নির্ণয় করো, অথবা আমাকে বলতে পারতো যে স্থূলকোণ না বলে সূক্ষ্মকোণের কথা বলতো, যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক দ্বারা যে ত্রিভুজ গঠিত হয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করো, অথবা বলতে পারতো যে সমদ্বিখণ্ডকের ঢাল নির্ণয় করো। এরকম অসংখ্য অসংখ্য প্রশ্ন আমাকে করতেই পারে, কিন্তু মূল থিম যেটা সেটা আমার আসলে মাথায় রাখতে হবে যে আমি কখন কিভাবে বুঝবো এটা স্থূলকোণ কখন নিব, কখন সূক্ষ্মকোণ নিব, বা কিভাবে নেয়, আর কিভাবে বা ওই সমদ্বিখণ্ডকের ওই যে একটা কোণ বলে স্থূলকোণ হোক আর সূক্ষ্মকোণ হোক, তাই কীভাবে আসলে সমীকরণটা নির্ণয় করে সেটা আমরা আসলে আগে বের করতে হবে, তারপর যে কোনো কাজ করতে বলে সেটা আমরা পারবো। একইভাবে বলতে পারে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা এরকম প্রশ্ন ছিল। তো সুতরাং এরকম অসংখ্য টাইপ দিয়ে আমাকে প্রশ্ন করতে পারে, প্রশ্নের মূল থিম বুঝতে হবে, তাহলে যেটাই আমাকে আনসার করতে বলুক আমি আসলে পারবো। তো এখানে প্রথমেই দুইটা আসলে ইকুয়েশন 1-2 দিয়ে আইডেন্টিফাই করা হলো। তারপর আমাদেরকে যেহেতু স্থূলকোণের কথা বলছে, আমরা জানি যে আমরা যখন এরকম সমীকরণ তৈরি করব তখন আসলে সেখানে পজিটিভ নেগেটিভ আসে। আমরা কি পজিটিভ নিব নাকি নেগেটিভ নিব, তো এটা নির্ভর করতেছে আমাকে কি বের করতে বলছে, আর অলসো আমি a1 প্লাস b1 এটা নির্ণয় করে কি পাইছি। দেখো এখানে a1 প্লাস b1 b2 a1 a2 প্লাস b1 b2 এটা যোগ গুণ করে আমি পাইছি 48, যেটা 0 অপেক্ষা বড়। তার মানে যেহেতু 0 অপেক্ষা বড়, তার মানে আমি যদি পজিটিভ সাইন নিয়ে কাজ করি এখানে, তাহলে সেক্ষেত্রে আমি আসলে সূক্ষ্মকোণের স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো। আর যদি আমার এখানে সূক্ষ্মকোণ বলতো, তাহলে সেক্ষেত্রে আমি নেগেটিভ সাইন নিয়ে কাজ করলে পরে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের ইকুয়েশনটা পেতাম। কথা বুঝে গেছে? আর যদি আমার এখানে ইকুয়েশনটা যদি হতো আমার নেগেটিভ, অর্থাৎ 0 অপেক্ষা ছোট, তাহলে নেগেটিভ সাইন নিয়ে কাজ করলে তখন স্থূলকোণ পাইতাম, স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাইতাম। আর যদি এখানে নেগেটিভ হতো, মানে নেগেটিভ হওয়ার পর যদি আমি এখানে পজিটিভ নিয়ে কাজ করতাম, তাহলে আমি সূক্ষ্মকোণ পাইতাম। তা এটা নির্ভর করতেছে, অর্থাৎ যেটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ নিয়ে কাজ করলে আমি পাবো স্থূলকোণ, যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ নিয়ে কাজ করলে আমি পাবো স্থূলকোণ। অর্থাৎ যেটা সেটা নিয়ে কাজ করলে পাবা তুমি স্থূলকোণ, আর যেটা তার উল্টাটা নিয়ে কাজ করলে পাবা সূক্ষ্মকোণ বা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এই জিনিসটা মানে আজকে টোটালি হচ্ছে যে মানে টোটালি সামারাইজ করে কথাগুলো বলতেছি, এগুলো একটু বোঝার চেষ্টা করবা যে কোশ্চেন কী কী হতে পারে, আমাকে কি কি বুঝতে হবে, এই জায়গাটা অনেকে কনফিউজড হয়ে থাকে। এখন দেখো আমার বুঝে যেতে গেলাম যে আমার পজিটিভ মান আসে, তার মানে পজিটিভ চিহ্ন নিয়ে কাজ করলে আমি আসলে কি পাবো, যে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো। আর যদি নেগেটিভ হতো তাহলে নেগেটিভ নিয়ে কাজ করলে আমি স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পেতাম। আর যদি সূক্ষ্মকোণ বলতো তাহলে উল্টাটা নিয়ে কাজ করলে হবে, এটা মনে রাখবা। তাহলে আমার স্থূলকোণের সমদ্বিখণ্ডকের এই সমীকরণটা কীরকম হবে, প্রথম সমীকরণ ডিভাইডেড বাই প্রথম সমীকরণের এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াগের সহগের স্কোয়ার ইকুয়াল আমরা সিনের যে একটা মারপ্যাচ সেটা একটু আগে আসলে দূর করে দিয়েছি, সুতরাং এখানে প্লাস কেন দিয়েছি বুঝতেই পারতেছো। দ্বিতীয় সমীকরণ ডিভাইড বাই দ্বিতীয় সমীকরণের এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার, যেহেতু এখানে উভয় পাশে আমার হচ্ছে যে নিচের যে ভ্যালু সেটা একই, তাহলে কাটা দিয়ে দিতে পারি। তাহলে এখানে পজিটিভ সাইন, আমি যদি এখানে সবগুলোকে এই ফ্যাশনে সবগুলো সিনের পরিবর্তন হবে, দেখতেই পাচ্ছ। মোট কথা ইকুয়েশনটা এরকম পেলাম। এখন যেহেতু আমাকে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করতে বলছে, আমি চেষ্টা করবো এটাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1 এ আকারে সাজাতে। তাহলে সেক্ষেত্রে আমি ধ্রুবকটাকে আসলে কী করলাম, ডান পাশে নিয়ে গেলাম এবং সেই সংখ্যা দ্বারা আমি আসলে ভাগ করে দিলাম। ভাগ করে ফলাফলটা পেলাম কি, যে এক্স বাই -72/5 প্লাস ওয়াই বাই 72/5। তার মানে এক্স অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে এটা এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে এটা, এবং সেটা আমরা এই যে সমীকরণ সেটার সাথে তুলনা করে আসলে পেয়েছি।
আমার কিন্তু এই প্রশ্নের আনসার শেষ। কিন্তু এই যে কোশ্চেনটা সলিউশন করলাম, এর ভিতরে আমি কিছু কথা বলেছি। আমার পজিটিভ সাইন কখন নিব, কখন নেগেটিভ সাইন নিব, কখন স্থূলকোণ বোঝাবে, কখন সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বোঝাবে, কি হয়, এই যে অপশনগুলা, এগুলো একটু ভালো করে মাথায় নিতে হবে। আসো আর একটা প্রশ্ন, এবং অনেক বড় একটা কোশ্চেনই বলতে পারো। তো এটার অনেকটা সামারাইজ করে লিখেছি, কিছু জায়গায় অনেক কথা বলে, একটু মনোযোগ দিবা। আমাকে বলা হলো যে ফি কিউ আর ত্রিভুজের ফি কিউ এ দুটো স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, এবং লম্ব বিন্দু হবে, লম্ব বিন্দু এর স্থানাঙ্ক আমাকে দিয়ে দিয়েছে সি। তো বলছে যে ফি কিউ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার 3টা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকা লাগবে। কিন্তু আমার 3টা বিন্দু না, আমার 2টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এবং একটা লম্ব বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। তাহলে আমার কাজ হচ্ছে আর বিন্দু স্থানাঙ্কটা বের করা। এটা হচ্ছে আমার প্রধান কাজ। তাহলে কীভাবে বের করব? বের করার একটাই অপশান, সেটা হচ্ছে আমি যদি প্রথমেই ধারণা, মানে প্রথমে মাথায় নিয়ে নাও যে আমি কী করব। আমি যদি আর বিন্দু স্থানাঙ্ক বের করতে চাই, সেক্ষেত্রে আমাকে পি আর রেখার সমীকরণ জানতে হবে, আমাকে কিউ আর রেখার সমীকরণ জানতে হবে। তাহলে এই দুইটা রেখার সমীকরণের আমি যদি সমাধান করি, তাহলেই কিন্তু আমি আর বিন্দু পেয়ে যাব। কেন? কারণ এই দুইটা রেখার ছেদবিন্দু কিন্তু হচ্ছে আমার কে আর। এই দুইটা রেখার ছেদবিন্দু হচ্ছে আর, তার মানে এই দুইটা রেখার সমীকরণ আমি যদি পেয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমি তাদের সমাধান করে আর বিন্দু স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলেই তো আমার ত্রিভুজ ফি কিউ আর এর ক্ষেত্রফল আসলে বের করা যাবে। তাহলে এটা এতই কি সহজ যে আমি চাইলে আমার পি আর এবং কিউ আর এর সমীকরণ বের করে ফেললাম? আসলে না, একটু বাড়তি কাজ রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আমাকে আসলে প্রথমে আমি যদি কিউ আর এর সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কী কাজ জানা লাগবে? দেখো, আমি এখানে প্রথমে ছোট করে এঁকেছি লম্বকেন্দ্র বলতে বোঝাই একটা বিন্দু, সেই বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব। এখন আমি যে কাজটা করব, এখন আমি এই রেখার সমীকরণটা আমি যদি জানি, তাহলে আমি অনায়াসে কিউ আর রেখার সমীকরণও জানবো। অর্থাৎ আমি যদি এই রেখার সমীকরণটা জানি, তার লম্ব রেখার সমীকরণটাও আমি বের করতে পারবো। কিভাবে? সেটা হচ্ছে আমি এই রেখার সমীকরণ জানি কিনা এটা আমাকে জানতে হবে। না, আমি এই রেখার সমীকরণ জানি না। তাহলে আমি এই রেখাটাকে যদি এই পর্যন্ত নিয়ে যাই, তাহলে কি কোনো সমস্যা আছে? আমার যদি আমি এটাকে সাপোজ এটাকে এম দিলাম, যা আমার সিএম রেখা তাই কিন্তু আমার পিসি রেখা। কারণ এই রেখা পুরোটাই একই কথা। পিসি রেখা বলো, পিএম রেখা বলো, সিএম রেখা বলো, পুরোটাই কিন্তু এই রেখাকেই বোঝাচ্ছে। তাহলে এই রেখার সমীকরণই আসলে কিন্তু এই যে ছোট এই রেখা, সেটার সমীকরণ। তাহলে আমি যদি পিসি রেখার সমীকরণ বের করি, তাহলে কিন্তু আলটিমেটলি এই রেখার সমীকরণটা বের হয়ে যাচ্ছে। আর এই রেখার সমীকরণটা বের হয়ে গেলেই আমি কিন্তু তার লম্ব রেখার সমীকরণ কিউ আর এর সমীকরণটা বের করে ফেলতে পারবো। তাহলে আর দেরি কি? আমি প্রথমে যে কাজটা করলাম, পিসি রেখার সমীকরণ, পিসি বলতে এই রেখাটার সমীকরণ আর কি। পিসি রেখার সমীকরণ যে কথা, এই রেখাটার সমীকরণ একই কথা। তাহলে আমি যদি পিসি রেখার সমীকরণ নির্ণয় করে, আমার কাছে পি বিন্দুর স্থানাঙ্ক আছে, সি বিন্দুর স্থানাঙ্ক আছে। তো দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে তার সমীকরণ কীভাবে বের করতে হয় সেটা অবশ্য বলে দেওয়া লাগবে না, আমি সরাসরি লিখে ফেলেছি। কিন্তু সাবধান, সরাসরি লেখা যাবে না। কীভাবে আসছে, 2-3 লাইন বেশি হবে, সেটা দেখাবা। এখন পিসি রেখার লম্ব রেখাকে, পিসি রেখার লম্ব রেখার সমীকরণ অর্থাৎ কিউ আর এর সমীকরণ কী হবে? এটা লম্ব রেখার সমীকরণ কি আমরা জানি যে এক্সের সহগ ওয়াই সহগ এক্সের কাছে যায়, বিয়োগ মানে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, আর এক্সের সহগ ওয়াইয়ের কাছে যায়, প্লাস কে ইকুয়াল 0। এই যে সমীকরণটা, এটা কিন্তু তোমার নিঃসন্দেহে কিউ আর যে তুমি বলতেছি, তার মানে কিউ বিন্দু দিয়ে গেছে অথবা আর বিন্দু দিয়ে গেছে। তো আমি ধরে নিই আর বিন্দু দিয়ে, কিউ বিন্দু দিয়ে গেছে, অর্থাৎ 1,5 বসালে আমি কিন্তু আলটিমেটলি কে এর মান পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমি কিউ আর রেখার সমীকরণ পেয়ে যাচ্ছি। এ হচ্ছে একটা থিম, অর্থাৎ কিউ আর রেখার সমীকরণটা অনায়াসে বের হয়ে গেল। এখন আমার একইভাবে কি করতে হবে? আমার একইভাবে পি আর রেখার সমীকরণটা বের করতে হবে। আমি যদি এখানে একটু আঁকি, আমার ত্রিভুজটা ছিল এরকম যে এ হচ্ছে আমার পি কিউ আর, আর এই হচ্ছে সি বিন্দু, তার থেকে হচ্ছে যে আমার 3টা লম্ব। এখন আমি যদি পি আর, ও এখানে উল্টা দিলাম মেবি, এটা কিউ এটা আর, যাই হোক যেভাবে দিই সমস্যা নেই, ওখানে এইভাবে দিচ্ছি, এবার দিলাম এর জন্য। এখন আমি যদি পি এর রেখার সমীকরণ বের করতে চাই, তাহলে আমাকে কিন্তু আলটিমেটলি এই রেখার সমীকরণটা জানতে হবে, এই ছোটো রেখাটা। এই ছোটো রেখার সমীকরণ জানলে তার লম্ব রেখার সমীকরণ হচ্ছে এটা। এখন ছোটো রেখার সমীকরণ কীভাবে জানবো? জানার তো কোনো হয় নেই। তাহলে উপায় কি? উপায় হচ্ছে এই যে আমার যাই কিছু কিউসি রেখা, তাই আমার এই ছোটো রেখা, অর্থাৎ কিউসি রেখার সমীকরণ আর এই রেখার সমীকরণ একই, কারণ একটাই রেখা বোঝাচ্ছে এরা। তাহলে আমি যদি কিউসি রেখার সমীকরণ বের করি, কিউসি রেখার উপর লম্ব রেখার সমীকরণ ফি আরও বের করে ফেলতে পারবো। ওটাই করছি।
কিউ আর রেখার সমীকরণ কিউ এবং আর উভয়ের স্থানাঙ্ক আমার হচ্ছে যে দেওয়া, সরি এটা আগের কাজ, কে এর মান বসেছিলাম, কিউসি রেখার সমীকরণ কিউ এবং সি দুইটারই স্থানাঙ্ক দেওয়া ছিল, সুতরাং তাদের সমীকরণ অনায়াসে বের করতে পারবো, আমি সরাসরি বের করলাম। এবং কিউসি রেখার সমীকরণ, কিউসি রেখার লম্ব রেখা অর্থাৎ হচ্ছে পি আর রেখার সমীকরণ হবে কি, এক্সের সহগ ওয়াই সহগটা এক্সের কাছে ট্রান্সফার হবে, একইভাবে এক্সের যে সহগটা ছিল সেটা ওয়াইয়ের কাছে চলে যাবে। সেই ক্ষেত্রে আমার ওয়াই যে চিহ্নটা ছিল সেই চিহ্নটা হচ্ছে যে একটু পরিবর্তন হবে, অর্থাৎ সেটা ধনাত্মক থাকলে ঋণাত্মক হবে, ঋণাত্মক থাকলে ধনাত্মক হয়ে যাবে। একই সাথে পজিটিভ সাইন দিয়ে কে দিয়ে ইকুয়াল 0 লিখবা। এখন এই রেখাটাই কিন্তু তোমার হচ্ছে যে পি বলো অথবা আর বলো ওই নির্দিষ্ট বিন্দুগামী, আমি যে সেই ক্ষেত্রে পি ইউজ করলাম অর্থাৎ পি বিন্দুগামী। তাহলে আমি যদি ফি বিন্দুর অর্থাৎ এক্স কমা ওয়াইয়ের মানটা এখানে যদি বসিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমি যে ধ্রুবকটা ছিল কে তার মানটা পেয়ে যাচ্ছি। তাহলে যেহেতু আমার কে এর মান বের হয়ে গেল, সেক্ষেত্রে আমার কিন্তু পি আর যে রেখার সমীকরণটা ছিল সেই সমীকরণটা আমার কিন্তু আসলে বের হয়ে গেছে। তাহলে আমার এখন পি আর রেখার সমীকরণও জানা, কিউ আর রেখার সমীকরণও জানা। এখন এই দুইটা রেখা কিন্তু তুমি যদি ভালো করে ত্রিভুজের দিকে খেয়াল করো, তাহলে এ হচ্ছে ফি, এ হচ্ছে আমার আর, এ হচ্ছে কিউ। দেখো পি আর, এটা হচ্ছে আর, এ হচ্ছে পি আর রেখা, এ হচ্ছে কিউ আর রেখা। যদি খেয়াল করো তাহলে দেখে দুইটা রেখার যে সমীকরণ বা দুইটা যে রেখা তাদের কিন্তু ছেদবিন্দু হচ্ছে আর। তার মানে আমি যদি এই দুইটা রেখার সমীকরণের সমাধান করি, এক্স ওয়াইয়ের মানটা বের করি, সেই এক্স ওয়াইয়ের মানটাই কিন্তু আসলে আলটিমেটলি আর বিন্দু স্থানাঙ্ক। তো এখানে আমি ওই কাজটাও দেখাই নাই, কারণ ইতিমধ্যেই তুমি হচ্ছে যে কিউ আর রেখা এবং ফি আর রেখার সমীকরণটা জানো। তো দুইটা সমীকরণের সমাধান যে কোনো ওয়েতে করা যায়, এটাকে অপনয়ন, আর গুণন, প্রতিস্থাপন, এক্সেট্রা যে কোনো ওয়েতে করা যাবে। করে তুমি হচ্ছে যে এক্স এর মান পাবা, সেটাই আর বিন্দু। তাহলে আমার পি কিউ আর তিনটা বিন্দুর স্থানাঙ্ক যেহেতু জানা, সুতরাং আমার পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ অফ বিন্দুগুলো সরাসরি এভাবে বসিয়ে দেয়, তারপর আলটিমেটলি গুণ করে ফলাফলটা পেয়ে যাবে, সেটা হচ্ছে যে 330 বর্গ একক। তো এই ছিল কাজ। এবং অনেকগুলো ডাটা আসলে রয়েছে, অনেক বড় ম্যাথ, কিছু কিছু জায়গায় স্কিপ করে ছোট করে লেখা হয়েছে, বা ছোট করে লেখার কোনো অপশান নেই। তুমি অবশ্যই বড় করে কাজ করবে, এতে করে বিগত লেসনগুলো প্র্যাকটিস হবে এবং এই কাজগুলো ভালোভাবে শেখা হবে, স্টেপগুলো মনে রাখবা। একই সাথে এখানে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছি, সেটা হচ্ছে যে 3 হচ্ছে যে 16 নাম্বার, 3 এটা হচ্ছে 18 নাম্বার এবং হচ্ছে 10 7 নাম্বার। এই 3টা ম্যাথ করবা, তাহলে আশা করি অধ্যায় যে আসলে সর্বশেষ কাজ হোমওয়ার্কগুলো অবশ্যই সাবমিট করবা। সবগুলো হোমওয়ার্ক একসাথে সাবমিট না করে 3টা, অর্থাৎ আমি যেদিন যে হোমওয়ার্ক দিয়েছি এরকম একদিনের হোমওয়ার্কটা একদিন এভাবে সাবমিট করবো আর কি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।